অত্যন্ত সংকটে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান। যতই দিন এগোচ্ছে ততই যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে রাজ্যের শাসক দল। তার কারণ দীর্ঘ ১৩ বছর ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যা যা কাণ্ড ঘটিয়েছে, এইভাবে যে একেবারে সাধারণ মানুষের চোখের সামনে ফুটে উঠবে তা বোধহয় ভ্রূণাক্ষরেও ভাবতে পারেনি রাজ্যের শাসক দল। এবং তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগুলোকে সাধারণ মানুষের চোখের সামনে নিয়ে আসাতে যে দুই রাজনৈতিক ব্যক্তির এই মুহূর্তে অবদান সব থেকে বেশি, তার প্রথম নাম যদি হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাহলে অবশ্যই দ্বিতীয় নামটি হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী যেমন ময়দানে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন, বিভিন্ন রকমের সরকারের ভেতরকার তথ্য সাধারণ মানুষের সামনে দিয়ে ক্রমাগত রাজ্যের শাসক দলকে অস্বস্তির মধ্যে ফেলেছেন, ঠিক উল্টো দিকে আইনি লড়াই লড়ে একেবারে তৃণমূল কংগ্রেসকে যথাযোগ্য জবাব দিয়ে আসছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং নিশ্চিতভাবে এই মুহূর্তে সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আপনি যদি দুর্নীতিমুক্ত সমাজের পক্ষে থাকেন তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী এবং বিকাশ রঞ্জন বাবুর দুজনেরই পদক্ষেপকে আপনি প্রশংসা করবেন। আর আপনি যদি তৃণমূলপন্থী হন তাহলে নিশ্চিতভাবে যেভাবে গতদিনে চাকরিহারাদের একটি অংশ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বললেন যে কেন আপনি আমাদের চাকরি খেতে চাইছেন, আপনারা হয়তো সেই মতকেই সমর্থন করবেন। আজকের পর্বে সেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব এবং কেন তৃণমূল কংগ্রেস ক্রমশ জমি হারাচ্ছে, রাজনৈতিক সৌজন্যতা ভুলে ক্রমাগত যেভাবে আক্রমণের পথে হাঁটছে, বিচার ব্যবস্থার ওপর ভরসা পর্যন্ত যে রাজ্যের শাসক দল রাখতে পারছে না, তাদের জন্য কি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে? পর্ব শোনার পর উত্তর আজকের পর্বেই আপনারা লিখে জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনাদের আসবো বিকাশ রঞ্জন বাবুর পর্বে, কিন্তু তার আগে দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গরমের মধ্যেও প্রচার করছেন এবং সে কথা তিনি উল্লেখ করছেন। আর সত্যি সত্যি যে গরম পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা স্পষ্ট। কি বলছেন তিনি? বলছেন, 1 মাস ধরে রাস্তায় আমি, গত 31শে আগস্ট রাস্তায় নেমেছিলাম আর আজকে হচ্ছে 30শে আগস্ট। মুখ্যমন্ত্রী এই বক্তব্য গতকাল বলেছিলেন। আপনারা কি লিখে জানাতে পারবেন গতকাল কোন ডেট ছিল? গরমটা একটু বেশি মাত্রায় পড়েছে আর ইলেকশনে যেন চলছে তো চলছেই। 3 মাস ধরে ইলেকশন চলছে এবং এখনো আমি তো 1 মাস ধরে বাড়ির বাইরে আছি। 31শে আগস্ট আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম। আজকে কত তারিখ হলো? আজকে 30শে আগস্ট, প্রায় 1 মাস। গরমে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ওলটপালট হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে তৃণমূল কংগ্রেসের পদক্ষেপগুলোও কার্যত ওলটপালট হয়ে যাচ্ছে। আপনাদের একটা ভিডিও দেখাই। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাইকোর্ট চত্বরে কিভাবে চাকরিহারাদের একটি অংশ ঘিরে ধরলেন এবং তাদের বক্তব্য দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকার হেডলাইন, আপনি চাকরি খাচ্ছেন, প্রাথমিক মামলার শুনানি শেষে বিক্ষোভের মুখে পড়লেন আইনজীবী বিকাশ। দেখুন সেই ভিডিও, তারপরে আসছি আলোচনায়। দেখলেন বন্ধুরা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে কিছু ছাত্রছাত্রীরা বিক্ষোভ জানিয়েছিলেন। আপনাদের দেখে মনেই হতে পারে এটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। সত্যি কি তাই? অনেকেই হয়তো সন্দেহ করছেন এবং সন্দেহটা হয়তো সঠিক হতেই পারেন। আপনাদের দেখাচ্ছি, ঠিক গত পরশু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই মঞ্চের ওপর থেকে চাকরি চলে যাওয়া নিয়ে নিজেদের সরকারের দুর্নীতি নয়, পুরো দায় চাপালেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা এই মন্তব্যের একদিন পরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে এই ধরনের আন্দোলন দেখালেন চাকরিহারাদের একটি অংশ। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। 34 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে সিপিএম, আর আজকে সিপিএম এর হাড়মাত্রা জার্সি পাল্টে বিজেপির পতাকা ধরেছে। সিপিএম হচ্ছে বিজেপির সব থেকে বড় সাঁকড়েদ। এদেরকে একটা ভোট দেওয়া মানে সরাসরি পদ্ম ফুলে ভোট দেওয়া। আমি আপনাদের বলছি, এই যে মেধাযুক্ত যাদের চাকরি গেছে, আপনি জানেন এদের চাকরি কে খেয়েছে?
পিটিশনে লেখা হয়েছে যে পুরো প্যানেল সেটা সাইড করা হোক। কার দাবি ছিল? এই সিপিএম এর অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্যের দাবি ছিল। মমতা ব্যানার্জি একদিকে চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি আর সিপিএম চাকরি খাচ্ছে। দিদি একদিকে লক্ষ্মীর ভান্ডার করে 1000। এবার আপনারা লিখে জানান এটা কি কাকতালীয়? যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই স্পষ্ট করে বলছেন যে প্যানেল বাতিলের জন্য এবং চাকরি হারানোর জন্য একেবারেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী, বিজেপি দায়ী। আচ্ছা, কলকাতা হাইকোর্ট নাই এই রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যে এসএসসি বা রাজ্য সরকার চলেই গিয়েছে। এবং আপনারা জানেন গত সোমবার যে প্রাথমিক আলোচনা হয়েছিল তাতে প্রধান বিচারপতি পরিষ্কারভাবে বলেছিলেন যে প্যানেলের বাইরে গিয়ে চাকরি দেওয়া হয়েছে, এটা তো কার্যত জালিয়াতি, একেবারেই ফ্রড শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন সুপ্রিম কোর্টে গিয়েছেন তারা তো হাইকোর্ট মানেন না, এমনি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন। অন্তত আশা করব সুপ্রিম কোর্টের ওপর তো রাজ্য সরকারের ভরসা রয়েছে, তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান না কেন? তারপরে নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষ দেবেন। আর যদি ভাবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় সুপ্রিম কোর্ট ওঠে আর বসে, তাহলে মানুষ আপনাদের পাশে কেন থাকবে? আপনাদের কেন ভোট দেবে? এত শক্তিশালী যদি একটা মানুষ থাকে তাহলে মানুষ তো তাদের পেছনেই ছুটবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি চাকরি দেওয়া এবং চাকরি কেড়ে নেওয়ার মতো এত বড় ক্ষমতা থাকে, তাহলে অহেতুক মানুষ আপনাদের মতো ক্ষমতাহীন মানুষের পিছনে কেন ছুটবে? সবার তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পিছনে ছোটা উচিত, তার কারণ তিনিই তো ভগবান। আসলে তেমনটা হয় না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যাদের সংবিধানের উপর ভরসা রয়েছে, তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের উপর তাদের খুব একটা ভরসা নেই। তার মানে সংবিধানকে তারা কতটা ভরসা করেন তা নিয়ে যথেষ্টই প্রশ্ন উঠতে পারে। কিন্তু সাধারণ মানুষ তাদের সকলেরই ভরসা রয়েছে একেবারে সুপ্রিম কোর্টের ওপর। সুপ্রিম কোর্টের রায় পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু তা বলে তৃণমূল কংগ্রেসের মতো করে এইভাবে কোর্টকে আক্রমণের পথে বোধহয় সাধারণ মানুষও যেমন যাবেন না, তেমনি তৃণমূল কংগ্রেস বাদে অন্য যে কোনো রাজনৈতিক দল তারাও কিন্তু এই অপসংস্কৃতির পথে হাঁটেন না। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এইভাবে ঘিরে ধরা যে কাকতালীয় নয়, সেটা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে আপনাদের একটু আভাস দেখালাম। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন সেটা শুনুন। সেটা শুনলেও কিন্তু আপনাদের মনে সন্দেহ তৈরি হতে পারে, এটা কি সত্যি সত্যি ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত জনরোষ ছিল? কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে সিপিএম এর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএম এর এইসব যারা আছে তাদের মুখোশটা, দ্বিচারিতার মুখোশটা খুলে যাচ্ছে। তারা যোগ্য অযোগ্য সকলের চাকরি খেতে চান, যোগ্যদের চাকরি খেতে চান, যারা চাকরি করছে তাদের চাকরি চ্যুত করতে চান। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার এই প্রার্থী যারা চাকরি করছেন, যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আছেন। আপনারা এই যাদের মুখোশ খুলে যাচ্ছে, আজকে যেমন প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন করুন, যেখানে দেখা হবে প্রশ্ন করুন যে আমাদের চাকরিটা আপনারা খাওয়ার রাজনীতি করছেন কেন? বিকাশ ভট্টাচার্যকে দেখলে প্রশ্ন করুন যে আমাদের একটু বুঝিয়ে বলুন কেন আমাদের চাকরিটা খাওয়ার চেষ্টা করছেন? আমাদের তো কোনো ডিসপিউট নেই চাকরিতে। শুনলেন? আচ্ছা, আপনারা যারা নিরপেক্ষ মানুষ, যারা ধরুন ডিসাইড করেই নিয়েছেন যে কোন দলে ভোট দেবেন, এই বার্তা তাদের জন্য নয়। কিন্তু যারা একটু নিরপেক্ষ, যারা ভাবেন যে তৃণমূলের আমি সমর্থক কিন্তু দুর্নীতি যদি প্রকাশ্যে আসে তাহলে তৃণমূলকে ভোট দেবো না, যারা এখনো পর্যন্ত নিজেদের মাইন্ডসেটকে ওপেন রেখেছেন, তাদের জন্য আমার একটি বক্তব্য। আচ্ছা, এই রাজ্যের শাসক দল কোনোদিন কি শুনেছেন যে এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে যারা দোষী তাদেরকে খোঁজার জন্য কোনো তদন্তের নির্দেশ দিচ্ছেন কিংবা সুপ্রিম কোর্টে সওয়াল করছেন এই দোষীদের ধরতে হবে, দোষীদের চরম শাস্তি দিতে হবে? তৃণমূল কংগ্রেস কখনো দোষীদের ধরার কথা সুপ্রিম কোর্টে বলেছে? কোনোদিন বলেনি। বরঞ্চ তারা সবসময় চেয়েছে যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিও যেন টিকে যায়। এটা একটা সরকারের নীতি হতে পারে? যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে যদি সরকার তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, যদি সরকার তাদের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে অরাজকতা ছাড়া রাজ্যে কি নেমে আসতে পারে? তাহলে তো আমাদের সরকারের কনসেপ্টটাই দরকার নেই, আমাদের ভোটের লাইনে কোনো সরকারকে নির্বাচিত করার দরকারই নেই। তার কারণ যার গায়ে বেশি জোর আছে সেই গিয়ে আগে চাকরি দখল করবে, কিংবা যার টাকার জোর আছে সেই গিয়ে চাকরি দখল করবে। একটা সরকারের প্রয়োজন হবে কেন? সুষ্ঠুভাবে চাকরি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করে যোগ্য ছাত্রছাত্রীদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে, এটাই তো একটা সংস্থার দায়িত্ব হওয়া উচিত।
কিন্তু সেটা না করে যদি অযোগ্যরা চাকরি পেয়েছেন এটাতেই একটা রাজ্য সরকার মান্যতা দেয় এবং বলেন আমরা কারুর চাকরি কাটবো না, অর্থাৎ অযোগ্যদেরও পাশে থাকার যদি একটা সরকার ক্রমাগত বার্তা দিয়ে যান, তাহলে এই সরকার কোন দিক নির্দেশনা করছেন? আইনের শাসন কি মানতে চাইছেন? যেমনটা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বলেছিল কেন্দ্রের প্রতিনিধি দল, একটা রাজ্যের শাসক দল যদি আইন কানুন মানেন, সংবিধান মেনে চলেন, তাহলে তো সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখবেন এবং তারা তো কোনোভাবেই অযোগ্যদের পাশে দাঁড়াবেন না, এটাই হওয়া উচিত। অযোগ্যদের স্থান দেওয়া মানে হচ্ছে যোগ্যরা তাদেরকে বঞ্চিত করা হলো। তাদের কথা না ভেবে কেন অযোগ্যদের উপর ভরসা রাখা হচ্ছে? তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে কি তাদের সমর্থন জানাতে হবে? এটা কি একটা রাজ্য সরকারের দায়িত্ব হতে পারে? এবং আরো একটি ছোট্ট জিনিস বলে আজকের পর্ব আপনাদের শেষ করব। গতদিনে সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব হয়েছে সেটা আমি শুনেছি, আপনারা কতজন শুনেছেন আমি জানি না, তবে সেখানে এই রাজ্য সরকারের হয়ে যে সমস্ত উকিলরা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু ব্যস্ত ছিল মন্ত্রিসভাকে যেন জেলে ঢোকানো না হয় বা হেফাজতে না নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার জন্যই শুনানিতে বেশি সময় তারা ব্যয় করেছে। এই যে যোগ্য চাকরি প্রার্থীদের যেন চাকরি থাকে তার জন্য কতটুকু সময় তৃণমূল কংগ্রেস ব্যয় করেছে, এটা কি জবাব দিতে পারবেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা? যেভাবে মঞ্চের ওপর থেকে তারা বলছেন যে আমরা যোগ্যদের পাশে রয়েছি, যারা চাকরিহারা তাদের পাশে রয়েছি, তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য কতটা সময় সুপ্রিম কোর্টে ব্যয় করা হয়েছে শুনানিতে, আর কতটা সময় ব্যয় করা হয়েছে তৃণমূলের মন্ত্রিসভা যেন জেলে চলে না যায় নির্বাচনের মাধ্যমে, সেই নিয়ে কতটা টাইম ব্যয় করা হয়েছে আপনারা একটু খেয়াল করবেন তো। যে স্থগিতাদেশ তারা পেয়েছে সেটা হচ্ছে তৃণমূলের মন্ত্রিসভাকে এই মুহূর্তে জেরা করে কোয়ারশিপ কোনো মেজার নেওয়া যাবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে এমন কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া যাবে না। ঠিক জায়গাটাতে কিন্তু তাদের আইনজীবী স্থগিতাদেশ নিয়ে চলে এসেছে, অর্থাৎ যেটা তারা করতে চেয়েছিল তাদের হাফ টাস্ক কিন্তু ডান। তাই এখনো পর্যন্ত যদি আপনাদের সংবিধানে বিশ্বাস থাকে, হাইকোর্টের একটি অংশকে আপনারা মানেন না, বারবার এই ধরনের বক্তব্য বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্টের ওপর যদি এখনো আপনাদের ভরসা থেকে থাকে তাহলে আপনারা সুপ্রিম কোর্টের শুনানির উপর ভরসা রাখুন। যা সুপ্রিম কোর্ট রায় শোনাবে বলুন সেটা যে আমরা গ্রহণ করছি, সেটা আমাদের পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মাথা নত করে শুনবো। এই কথা বলার সাহস কি তৃণমূল কংগ্রেস দেখাবে? আর যদি দেখাতে না পারে তাহলে এই রাজ্যের শাসক দল কতটা গণতান্ত্রিক, কতটা সংবিধান মেনে রাজ্য পরিচালনা করতে চায় সেটা কিন্তু মানুষের কাছে প্রকাশ এসে যাবে এবং এর ফল তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে ভুগতে হবে। তাই যেটা বলে শুরু করেছিলাম আপনাদের সামনে, যে অত্যন্ত সংকটময় পর্যায়ে চলছে তৃণমূল কংগ্রেস, যেভাবে তারা রাজ্য সরকারকে বাঁচানোর চেষ্টা করছে সেটা কিন্তু আমাদের সংবিধান কোনোভাবেই সাপোর্ট করে না। তাই একেবারে সংবিধানের বিপরীত দিকে গিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তারা কি পারবে তাদের অস্তিত্ব বজায় রাখতে? এই প্রশ্নই আপনাদের সামনে আজকে করলাম। আজকের পর্বে লিখে জানান আপনাদের উত্তর। এখনকার মতো এখানেই শেষ করলাম।